একজন বারবার প্রশ্ন করলে তো হবে না। ভাই আপনার ভাইয়া আমাকে একটু সময় দেন। আপনারা বলছেন যে গুলশানের বাসায় অনেক কিছু সেরা যেহেতু তাকে বিয়ে করার জন্য দীর্ঘদিন একই জায়গায় রাখছে। আপনার স্ত্রীকে আপনি কি আমার দর্শকদের সবকিছু চিনবেন? আপনাদের মামলার মূল ব্যাকগ্রাউন্ড কি এটা একটু তুলে ধরেন। আমি একটু দুইটা স্থান দেখাচ্ছে মামলা। আমি এশিয়ান টেলিভিশন একটু যদি ক্লিয়ার করেন আমরা ক্লিয়ার পাবো। আলাদা দুইটা জায়গা আপনারা মামলা দেখাচ্ছেন। আপনারা স্ক্রিনে দেখতেছেন আমার দর্শকরা বলছে এই বিষয়টা আমরা কোনভাবে আপনার এই যারা সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করছেন লয়ের ব্যাপারে প্রশ্ন করলে একটা পরিমিত নলেজ থাকে প্রশ্নটা করছেন এটা লয়ের সাথে যায় না। সর্বশেষ যেখানে ঘটনাস্থল সেইটা এবং এই ঘটনাস্থলে যখন অফেন্সের বর্ণনা করা হয় তখন দেখানো হয়েছে যে এর আগেও সে বনানীতে তাকে 9 মাস রেখেছিল একটা বাসা ভাড়া করে, সেইখান থেকে সে কুমিল্লা চলে গেছিল। তো ওইটা আইনের ব্যাপার যে ঘটনাস্থলে সর্বশেষ যেখানে খুন হয়েছে ওই হলো ঘটনাস্থল। এটার সাথে আপনার মামলার দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। জি আমার আমি আপনার প্রশ্ন আমি এই মামলার একজন লয়ার, আমার নামে এই আনবি ভাইরাল প্রতিদিন একটা সাইট বানিয়ে এমন ভাবে ডিফেমেটরি ইউজ করেছে যেটার বিরুদ্ধে আমি মামলা করেছি। এই কুরিয়ার বোন ওর বিরুদ্ধে করেছে, যারা এখানে ন্যায় বিচারের কথা বলেছে তাদের নামে মামলা করার পর এটা থেমেছে। আর এই যে লোক প্রতিনিধি শুনছেন এইটা হলো যখন একজন ভিকটিম হয়, এইখানে আমাদের জ্ঞান থাকতে হবে যে যখন একটা মেয়ে হত্যাকাণ্ড এবং ধর্ষণে তার চরিত্র অ্যাসেসন করে, এইটা আমাদের একটা অত্যন্ত লিঙ্গ সংস্কৃতি, সেটা যেতে পারে। এইটার বাকি উত্তরটা সারোয়ার ভাই মাইক্রোফোনটা কাছে। আমি 2 মিনিট আপনাদের সময় নষ্ট করবো। আমি মামলার ফ্যাক্টটা বলি। এখানে এই মুনিয়া যে ভিকটিম তাকে 1,65,000 টাকা ভাড়া করে বানানোর একটা বাসাতে পদক থাকছে, তাকে 9 মাসের মতো বিবাহের প্রলোভন দিয়া ধর্ষণ করছে, সর্বশেষ তাকে হত্যা করছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা কি হত্যা নাকি আত্মহত্যা? এখন আত্মহত্যার বিষয়টা এবং হত্যার বিষয়টা আইনের প্রক্রিয়া সেখানে প্রমাণিত হয় সার্কামস্ট্যান্স দেখা। সেখানে এটাতে সার্কামস্ট্যান্স কি ছিল আমরা কোর্টকে বলেছি যে টুলের উপর দাঁড়াইয়া সে তাকে লটকানো পাইছে, সেই টুলের সাথে তার পাটা ভাগা করে বাঁধানো ছিল। তারপর ওই টুলটা খাড়া ছিল। যখন একটা লোক আত্মহত্যা করে শেষ মুহূর্তে এসে বাসার একটা চেষ্টা করে, তাই তখন সে পা লাগিয়া টুলটা পড়ে যায়। এটা হলো স্বাভাবিক নিয়ম। এবং মাঝখানে যদি কোনো রকম একটা ঠেস থাকে সে বাঁচি যায়, সে তখন আর আত্মহত্যা করতে পারে না। যেহেতু তার পাঁচ সাথে টুলটা লাগানো ছিল এবং তার টুলটা খাড়া ছিল, হ্যাঁ, তাহলে আত্মহত্যা তাকে হত্যা করে এটা জ্বলন্ত তাকে সাজানো হয়েছে। এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এটা আইনে বলা হয়েছে সার্কামস্ট্যান্স, মিথ্যা কথা বলে না। এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হিসেবে আমরা বলছি যে তাকে হত্যা করা হয়েছে। এরপর দর্শন করা হয়েছে কিভাবে, সেটা হলো তার যৌনাঙ্গে প্রাইভেট পার্টে রক্তাক্ত ছিল, তার ব্রা এগুলা ছিঁড়া ছিল। এগুলো আপনারা যা যদি জব্দ তালিকা দেখেন, জব্দ তালিকায় দেখবে তার ব্রাগুলো ছিঁড়া ছিল, তাহলে সেখানে হাসতে হয়েছে, সে ইজি ওর কাছে হয় নাই। এবং এই সার্কামস্ট্যান্সের গুলোর ভিত্তিতে আমরা বলছি যে এটা হত্যাকাণ্ড।
আর 8 জন আসামি কেন দেওয়া হয়েছে? 8 জন আসামি দেওয়া হয়েছে যে বাড়িওয়ালা রিপন এবং তার ওয়াইফ শারমিন, এরা দুজনকে সাবি দিয়ে দেওয়ার জন্য বলছে, তারা সাবি দেয় নাই। তারা সাবি দেয় নাই। তাদেরকে মুনিয়া গাড়ি দেওয়ার জন্য বলছে, নিজের প্রাণ বাঁচিয়ে যাওয়ার জন্য, ভাগে যাওয়ার জন্য তাদেরকে গাড়ি প্রশ্রয় না পেলে আম্পিরা এত ব্যাকুল হয়ে ওঠার সাহস পেত না। পিবিআইতে যখন আমার মামলাটি গেল, সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি একপেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ওই রিপোর্টেও আনবির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয়। আমি নামাজে জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায়। প্রিয় সুধী, আপনারা নিশ্চয় নারাজি পিটিশন খারিজের পর নাগরিক টিভির নাজমুস সাকিবের প্রতিবেদন দেখেছেন। সেই প্রতিবেদনে নাজমুস সাকিব কিছু অডিও রেকর্ড পাস করেন, যা থেকে প্রমাণ হয়ে যায় বিচারক কিভাবে প্রভাবিত হয়ে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রথম এখানে ইস্যুটা হলো যে খুন এবং ধর্ষণ হয়েছে কিনা, ফার্স্ট পয়েন্ট। এখন আপনারা সাপ্লিমেন্টারি যে কোশ্চেনগুলো করছেন যে 1 লাখ টাকার উপরে বাসায় ভাড়া আইন বলছে উচিত কিনা জিজ্ঞেস করে টাকাটা পেতে এইটা একটা কোশ্চেন আসছে তো। এখন 18 বছরের উপরে কোনো মেয়ে তার জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারে। সে কারো দ্বিতীয় স্ত্রী হয়ে তার প্রতিশ্রুতি মোতাবেক তার কথা মতো থাকবে কিনা তার সিদ্ধান্ত। যে ডিসিজড মুনিয়া সিদ্ধান্ত নিয়েছিল, সে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাবে তার ঘরে। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই, নৈতিকতার কোনো বদলাম নাই। দিস ইজ হার পার্সোনাল চয়েস। তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব। একটা মেয়ে ধনী করে যেতে পারে। হুমায়ুন আহমেদ তার মেয়ে বান্ধবী বিয়ে করছে। একটা মেয়ে কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে, বিয়ে করতে পারে, তার পার্সোনাল সিদ্ধান্ত। এইখানে আপনাদের ইন্টারভেট করা উচিত না। কিন্তু নিম্ন সংস্কৃতি হলো এটা, আপনি খুন এবং ধর্ষণের ব্যাপারটাকে না দেখে আপনি দেখাচ্ছেন সে রাতের পাখি, এই বিভাগের ক্যারেক্টার আছে। এটা কারা করে আমরা জানি, কারা করে আমরা এটা জানি। সেই জন্য আপনার এক মিনিট এখানে আপনার এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে, এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে, একটু শুনেন আপনাদের সুবিধা হবে। এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে কাবিননামা ব্যতীত দীর্ঘ সময় যদি কেউ স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা বৈবাহিক রিলেশনস। এখন এই সিদ্ধান্ত পাওয়া এপিলেট ডিভিশনে কাবিননামা করা এখনো অব্লিগেটরি না। কাবিননামা হলো একটা মেয়ে প্রোটেকশন। তো এটা অর্থাৎ কেউ যদি দীর্ঘ সময় স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। ধর্ষণ মামলা করলো কেন? এটা ধর্ষণ মামলা করলো কেন? এইটা আইন আছে যে প্রতিবার আপনার সাথে সেক্সুয়াল রিলেশনের সাথে কনসেন্ট করে। এক মনে করেন আপনার কোশ্চেন ধর্ষণ আইন শুনতে হচ্ছে, এইগুলো কোশ্চেন আমরা এই আইনগত ব্যাপারে কথা বলে একটু আইন সুবিধা হয়। সম্মানিত সাংবাদিকদেরকে বলছি, আপনাদের প্রশ্নগুলো এমন মনে হচ্ছে যেন লোকটা মরে গেছে, লোকটা চোখ দিয়ে চোখটা কেন একটু জন্য বেঁচে গেছে। আপনাদের প্রশ্ন এরকম মনে হচ্ছে। প্লিজ প্রশ্ন করুন। একটা প্রশ্ন আমি যে এজাহার করেছি, আমি যে এজাহার লিখেছি, ওই এজাহারে যে ইনগ্রেডিয়েন্ট ছিল, যে ধারাগুলো ধারা আসে, ওগুলোই আইনগত। আমি যে এজাহারটা করেছি, আমি কিন্তু ধারার কথা বলতে পারি। তখন থানা থেকে কিন্তু 306 দিয়ে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে। এখানে তারা অনেক মিটিং করেছে প্রভাব খালে। এখন আপনি মেবি নিউজ 24 এর আপনাকে প্রশ্ন করার জন্য আমার খারাপ লাগছে না। থ্যাংক ইউ। আমি বলতে চাই
রাতের রানী আমার বলতে শুনেন বিয়ের সাথে যাবে না, কিন্তু এই সিন্ডিকেট সিন্ডিকেটের সাথে আপনার বোনের সম্পর্ক সিন্ডিকেট হচ্ছে আনবি। শুনেন আমি বলছি আমাকে যদি বলার সুযোগ আপনারা যদি আমার থেকে নিতে চান, কথা নিতে চান, তাহলে শুনতে হবে। জি বলেন। আচ্ছা, নঈম নিজামকে নিশ্চয়ই আপনারা চিনেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। আচ্ছা, এটা আমি মুনিয়া মারা যাওয়ার পর জানতে পারছি। কোন একটা প্রোগ্রামে মুনিয়া কি ইম্পেরিয়া ও প্রথম আলো কোন একটা পাঠক ফোরামের সদস্য ছিল, ওকে ইনভাইট করছে কোন একটা পেপার, ওকে পুরস্কার দিবে। তারপর হচ্ছে আপনাদের নিউজ 24 চ্যানেলে উপস্থাপনা করার একটা প্রস্তাব দিয়েছিল, যেটাতে আমি আমার বলতে নিষেধ করেছি। আমি বলেছি এটা কমপ্লিট হওয়ার পরে এটা করে। আপনি রান করেন নঈম নিজামের মাধ্যমে আনবিরের সাথে কিভাবে পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি। আর বাসা ভাড়ার বিষয়টা, এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন, তেমনই কি এটা নিয়ে চেক করেছে বাসা ভাড়া। শুনেন, একটা মিনিটে পুষ্কারা যদি নিয়ে যায়, আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামাতো খালাতো চাচাতো অনেক মেয়ে আছে না, গার্ডেন থাকার পরেও চলে যায় ছেলে হাত ধরে, অস্বীকার করতে পারবেন? কারণ পরিবার থেকে একটু যায় না। ভাইয়া আপনি করেন নাই, না আপনি করেন নাই, ইউটিউব বিভিন্ন শুনেন। আচ্ছা সরি, তাহলে একটা সরি, আমি তো ইউটিউবে অনেক কেন দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি। তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। কেন করে নাই বলতেছেন? ও সাংবাদিকরা মিথ্যাচার কেন করে নাই? বলছে চারটা আমি নাকি পতিতাতো কি কখনো কি পাইছে, কিছু বের করতে পারছে, কিছু বের করছেন কি আছে? কেন আপনারা আছে যে অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হয়, আবার নিরপরাধ মানুষ অপরাধের তকমা নিয়ে তাকে জেল কাটতে হয়। সুতরাং সঠিক তথ্যটা আমাদের প্রত্যেকের জানা, আমাদের স্বার্থের জন্য আমাদের জানা জরুরি। আর এই তথ্যটার জন্য আমি মনে হচ্ছে আমার কয়েকটা জায়গা প্রশ্ন রাখা উচিত, জানা উচিত কি আছে। এক হলো যে একটু আগে আপনাদের আইনজীবী বলছেন যে সে তার একটা জায়গা রাখা হতো, সেখানে 1 লক্ষ কত টাকা বাসা বাড়ে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা মানুষের যখন কোনো ইনকাম থাকে না, সেই মানুষকে এত টাকা দিয়ে এক জায়গায় বাসা ভাড়া করা হয়, তার উদ্দেশ্য কি, কেন করা হচ্ছে, এটা তার পরিবার জানতে চেয়েছিলেন কিনা এবং জানার দরকার ছিল। যদি তারা জানতে না চান, তাহলে এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, যার কারণে আজকে মুন্ডাকে চলে যেতে আপনাদেরকে একটা প্রসঙ্গ করছি। দেখেন আমাদের মধ্যে অনেক আলোচনা, কেউ বলছেন যে উনি বসুন্ধরার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে পাননি বলে প্রেস কনফারেন্স করছেন। কেউ বলছেন যে উনিও আপনার বিলাসবহুল লাইফ লিড করেন, তার কোনো ইনকাম নাই। কেউ বলছে যে মুনিয়া একা থাকতেন, বিভিন্ন লোক আসতো, বিভিন্ন বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিগুলো আসলে পরিষ্কার হওয়ার জন্য এই বিষয়গুলো দরকার। আরেকটা বিষয় হলো যে আপাকে নিয়ে একটা রূপান্তর পত্রিকা একটা প্রতিবেদন করেছিল উনার এটা বসুন্ধরা পত্রিকাতে। আচ্ছা আমি ক্লিয়ার সেখানে ওনার বিষয়ে অনৈতিকতার অভিযোগ এনে বলা হচ্ছে, তার আয়ের বিষয়টা আসলে সেটা প্রশ্ন তোলা হয়েছে। আমি একটু শেষ করি, আমি শেষ করি তারপর তো এই বিষয়টা পত্রিকায় যে প্রশ্নটা তোলা হয়েছে ওনার আয়ের বিষয়টা, বিলাসবহুল জীবন, এই বিষয়টা আপা পরিষ্কার করে আমাদের জন্য পরিষ্কার। আর সর্বশেষ কথাটা হচ্ছে যে কেউ যদি কখনো মনে করেন যে তিনি সুবিচার পাননি, আর রাষ্ট্রের যে রাষ্ট্রীয় বাহিনী উনি একটা অভিযোগ করার পরে রাষ্ট্রীয় বাহিনী সেটাকে খুঁজে বের করে তারা একটা তদন্ত রিপোর্ট দেন যে এইটার ঘটনা এই ঘটছে, নয়তো ঘটেনি, নয়তো রিপোর্ট কিন্তু আছে। একটা রাষ্ট্রীয় বাহিনী যার রিপোর্টের উপর ভিত্তি করে সেই বাহিনী আমরা জানতে পেরে 2-2বার তারা প্রতিবেদন দিয়েছে যে এই যাকে অভিযুক্ত করা হয় তিনি এর সাথে সংশ্লিষ্ট না। তারপরেও যদি বিষয়টা মনে হয় আপনাদের সেক্ষেত্রে আদালতে না গিয়ে আপনারা সাংবাদিক সে বিষয়টা সাইদুর রহমান মিন তার মা বাবা তাকে বাসায় নিয়ে ডাকছে সেখানে বাসায় নিয়ে তাকে বলছে যে তুমি ভাগেই চলে যাও, না তোমাকে হত্যা করা হবে। এই ঘটনাটা ঘটার পিছনে ইমোশনটা কি, তাদের লক্ষ্যটা ছিল যে মুনিয়া তখন 2-3 সপ্তাহের অন্তঃসত্ত্বা তখন অন্তঃসত্ত্বা সে
এই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তাদের একটা স্বনামধন্য পরিবার, তাদের সুনাম ক্ষুণ্ণ হবে। এই জন্য তাকে পৃথিবী থেকে সরাই দিতে পারলে তাদের সুনাম খারাপ হবে। এই কারণে তারা তাকে মারার প্ল্যানটা প্রয়োগ করে। এই 8 জন মিলিয়ে একে অপরের সাথে জড়িত। সবাই কিলিং মিশনে ডাইরেক্ট জড়িত না, ঘুরে গাড়াই জড়িত। সেই জন্য আমরা 30 দ্বারায় 9-1 প্লাস 30টা হলো প্রবঞ্চনা বা সহযোগিতা করা, আর 302 তাকে হত্যা করছে এবং তার সাথে আছে 34 কমন ইন্টেনশন ছিল যে তাকে দুনিয়া থেকে সরাই দিবে। এই ধারাগুলো দিয়ে আমরা 8 জনকে আসামি করে মামলা করি। সবাই জড়িত, এটা কি আপা দিবেন বলছিলেন। একজন বারবার প্রশ্ন করলে তো হবে না। ভাই আপনার ওইখানে দিতে ভাইয়া আমাকে একটু সময় দেন। শুনেন, আপনারা আপনারা বলছেন যে গুলশানের মাথায় আমরা অনেক কিছু সেরা যেহেতু তাকে বিয়ে করার জন্য দীর্ঘদিন একই জায়গায় রাখছে। আপনার স্ত্রীকে আপনি কি আমার দর্শনের জন্য সব কিছু শুনবেন? আপনাদের মামলার মূল ব্যাকগ্রাউন্ড কি এটা একটু তুলে ধরেন। আমি একটু দুইটা স্থান দেখাচ্ছে মামলা। আমি এশিয়ান টেলিভিশন, একটু যদি ক্লিয়ার করেন আমরা ক্লিয়ার হবো। আলাদা দুইটা জায়গা আপনারা মামলা দেখাচ্ছেন, আপনারা স্ক্রিন করতেছেন আমার দর্শক এই বিষয়টা আমরা কোনভাবে নিব? আপনার এই যারা সাংবাদিক ভাইরা প্রশ্ন করছেন, লয়ের ব্যাপারে প্রশ্ন করলে একটা পরিমাণ নলেজ থাকে দরকার। আগে যে প্রশ্নটা করছেন এটা লয়ের সাথে যায় না। সর্বশেষ যেখানে ঘটনাস্থল সেইটা এবং এই ঘটনাস্থলে যখন অফেন্সের বর্ণনা করা হয় তখন দেখানো হয়েছে যে এর আগেও সে বনানীতে তাকে 9 মাস রেখেছিল একটা বাসা ভাড়া করে, সেইখান থেকে সে কুমিল্লা চলে গেছিল। তো ওইটা আইনের ব্যাপার যে ঘটনাস্থলে সর্বশেষ যেখানে খুন হয়েছে ওইটি হলো ঘটনাস্থল। এটার সাথে আপনার মামলার দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। যে অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হয়, আবার নিরপরাধ মানুষ অপরাধের তকমা নিয়ে তাকে জেল কাটতে হয়। সুতরাং সঠিক তথ্যটা আমাদের প্রত্যেকের জানা, আমাদের স্বার্থের জন্য আমাদের জানা জরুরি। আর এই তথ্যটার জন্য আমি মনে হচ্ছে আমার কয়েকটা জায়গা প্রশ্ন রাখা উচিত, জানা উচিত কি আছে। এক হলো যে একটু আগে আপনাদের আইনজীবী বলছেন যে সে তার একটা জায়গা রাখা হতো, সেখানে 1 লক্ষ কত টাকা বাসা বাড়ে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা মানুষের যখন কোনো ইনকাম থাকে না, সেই মানুষকে এত টাকা দিয়ে এক জায়গায় বাসা ভাড়া করা হয়, তার উদ্দেশ্য কি, কেন করা হচ্ছে, এটা তার পরিবার জানতে চেয়েছিলেন কিনা এবং জানার দরকার ছিল কি। যদি তারা জানতে না চান তাহলে এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যার কারণে আজকে মুন্নাকে চলে যেতে আপনাদেরকে একটা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রথম এখানে ইস্যুটা হলো যে খুন এবং ধর্ষণ হয়েছে কিনা, ফার্স্ট পয়েন্ট। এখন আপনারা সাপ্লিমেন্টারি যে প্রশ্নগুলো করছেন যে 1 লাখ টাকার উপরে বাসায় ভাড়া আইন বলছে উচিত কিনা জিজ্ঞেস করেন, সেই টাকাটা কিন্তু এইটা একটা কোশ্চেন আসছে তো। এখন 18 বছরের উপরে কোনো মেয়ে তার জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারে। সে কারো দ্বিতীয় স্ত্রী হয়ে তার প্রতিশ্রুতি মোতাবেক তার কথা মতো থাকবে কিনা তার সিদ্ধান্ত। যে ডিসিজড মুনিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাবে তার ঘরে। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই, নৈতিকতার কোনো বদলাম নাই। দিস ইজ হার পার্সোনাল চয়েস। তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব। একটা মেয়ে ধনী করে যেতে পারে, হুমায়ুন আহমেদ তার মেয়ে বান্ধবী বিয়ে করছে। একটা মেয়ে কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে, বিয়ে করতে পারে, তার পার্সোনাল সিদ্ধান্ত। এইখানে আপনাদের ইন্টারভেট করা উচিত না। কিন্তু নিম্ন সংস্কৃতি হলো এটা, আপনি খুন এবং ধর্ষণের ব্যাপারটাকে না দেখে
আপনি দেখাচ্ছেন সে রাতের পাখি এই বিভাগের ক্যারেক্টার আছে, এটা কারা করে আমরা জানি, কারা করে আমরা এটা জানি। সেই জন্য আপনার এক মিনিট এখানে আপনার এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে, এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে, একটু শুনেন আপনাদের সুবিধা হবে। এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে কাবিননামা ব্যতীত দীর্ঘ সময় যদি কেউ স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা বৈবাহিক রিলেশনস। এখন এই সিদ্ধান্ত হওয়া এপিলেট ডিভিশনে কাবিননামা করা এখনো অব্লিগেটরি না, কাবিননামা হলো একটা মেয়ে প্রোটেকশন। তো এটা অর্থাৎ কেউ যদি দীর্ঘ সময় স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। ধর্ষণ মামলা করলো কেন এটা? ধর্ষণ মামলা করলো কেন? ধর্ষণ হয় তখনই এইটা আইন আছে যে প্রতিবার আপনার সাথে সেক্সুয়াল রিলেশনের সাথে কনসেন্ট করে এক মনে করেন আপনার কোশ্চেন ধর্ষণ হয় না কিন্তু হচ্ছে এইগুলো কোশ্চেন আমরা এই আইনগত ব্যাপারে কথা বলে একটু আইন সুবিধা হয়। সম্মানিত সাংবাদিক ভাইকে বলছি, আপনাদের প্রশ্নগুলো এমন মনে হচ্ছে যেন লোকটা মরে গেছে লোকটা চোখ দিয়ে চোখটা কেন একটু জন্য বেঁচে গেছে, আপনাদের প্রশ্ন এরকম মনে হচ্ছে। প্লিজ সংসদের প্রশ্নগুলো একটা প্রশ্ন আমি যে এজাহার করেছি, আমি যে এজাহার লিখেছি, ওই এজাহারে যে ইনগ্রেডিয়েন্ট ছিল, যে ধারাগুলো ধারা আসে ওগুলোই আইনগত। আমি যে এজাহারটা করেছি আমি কিন্তু ধারার কথা বলতে পারি, তখন থানা থেকে কিন্তু 306 দিয়ে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে। এখানে তারা অনেক মিটিং করেছে প্রভাব খালে। এখন আপনি মেবি নিউজ 24 এর আপনাকে প্রশ্ন করার জন্য আমার খারাপ লাগছে না, থ্যাংক ইউ। আমি বলতে চাই রাতের রানী কে শুনেন কিন্তু এই সিন্ডিকেট সিন্ডিকেটের সাথে আপনার বোনের সম্পর্ক সিন্ডিকেট হচ্ছে আনবিল। শুনেন আমি বলছি আমাকে যদি বলার সুযোগ আপনি যদি আমার থেকে নিতে চান, কথা নিতে চান, তাহলে শুনতে হবে। জি বলেন। আচ্ছা, নঈম নিজামকে নিশ্চয়ই আপনারা চিনেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। আচ্ছা, এটা আমি মুনিয়া মারা যাওয়ার পর জানতে পারছি। কোন একটা প্রোগ্রামে মুনিয়া কি ইম্পেরিয়া ও প্রথম আলো কোন একটা পাঠক ফোরামের সদস্য ছিল, ওকে ইনভাইট করছে কোন একটা পেপার ওকে পুরস্কার দিবে। তারপর হচ্ছে আপনাদের নিউজ 24 চ্যানেলে উপস্থাপনা করার একটা প্রস্তাব দিয়েছিল, যেটাতে আমি আমার বক্তব্য নিষেধ করেছি। আমি বলেছি ইন্টার কমপ্লিট হওয়ার পরে এটা করে আপনি রান করেন নঈম নিজামের মাধ্যমে আনবিলের সাথে কিভাবে পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এটা আমি আসলে পরে জানতে পেরেছি। আর আশাবাদের যে বিষয়টা এটা নিয়ে আমরা অনেক মিথ্যাচার করেছে, অনেকে এটা এভিডেন্স চেক করেছে। বাসাটা শুনেন, একটা মিলিয়ন পুরস্কার যদি নিয়ে যায় আপনাদের মা বোন আত্মীয় স্বজন জানাতো, খালাতো জানাতো, অনেক মেয়ে আছে না গার্ডেন থাকার পরেও চলে যায় ছেলের হাত ধরে, অস্বীকার করতে পারবেন? কারণ পরিবার থেকে এরকম যায় না। ভাইয়া আপনি করেন নাই না, আপনি করেন নাই, ইউটিউব বিভিন্ন শুনেন। আচ্ছা সরি, তাহলে একটাকে সরি। আমি তো ইউটিউবে অনেক কেন দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি। তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। কেন করে নাই বলতেছেন? ও সাংবাদিকটা মিথ্যাচার কেন করে নাই? বলছে চারটা আমি নাকি পতিতা তো কখনো কি পাইছে কিছু বের করতে পারছে? কিছু বের করছেন কি আছে? কেন আপনারা